ভরবেগের সংরক্ষণশীলতা বা কনজারভেশন অফ মোমেন্টাম নিয়ে আমরা এখন জানব, এবং যেটাকে আমরা ভরবেগের নিত্যতা সূত্র বলে থাকি বা ভরবেগের সংরক্ষণ বিধিও বলে থাকি। তো এটা জানার জন্য আমাদেরকে একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে একটা আইসোলেটেড সিস্টেম দেখতে হবে। আইসোলেটেড সিস্টেম মানে হচ্ছে একটা বদ্ধ সিস্টেম যার মধ্যে বাইরে থেকে কোনো এক্সটার্নাল ফোর্স কাজ করতে পারে না। অথবা তুমি কনসেপ্টটা কীভাবেও রাখতে পারো যে যেহেতু এটা একটা আইসোলেটেড সিস্টেম, তার মানে এর উপর কাজ করা নিট বলের মানটা শূন্য হবে। এবং নিট বল শূন্য মানে হচ্ছে কি, এটার একটা এটার দুইটা মিনিং আছে। একটা হচ্ছে তুমি হয় বাইরে থেকে কোনো বল প্রয়োগ করোনি, অথবা তুমি বাইরে থেকে বল প্রয়োগ করেছো বাট সেই বলগুলো লোভ দিয়ে একটা শূন্য হিসেবে কাজ করছে। দ্যাট মিনস এখানে একটা সাম্য বল কাজ করছে। তাহলে যদি আমরা এরকম একটা আইসোলেটেড বা বদ্ধ সিস্টেম নিয়ে কাজ করি, তার ভিতরে কী থাকবে, অনেকগুলো বস্তু থাকতে পারে। তুমি দেখতে পাচ্ছ এখানে ছোট ছোট অনেকগুলো বস্তু চলাফেরা করছে। তো এই বস্তুগুলো যে ছোট হতে হবে এমন না, বাট এই বস্তুগুলোর একটা জিনিস ফিক্স থাকতে হবে, সেটা হচ্ছে ম্যাস বা ভর। তার মানে আমাদের এই টোটাল আইসোলেটেড সিস্টেমেরই অবশ্যই একটা ফিক্সড ম্যাস থাকতে হবে বা স্থির ভর থাকতে হবে। তাই যদি থাকে তাহলে এই সিস্টেমের ভিতরে আমরা যতগুলো বস্তু দেখতে পাবো তাদের সবগুলো বস্তুর যে ভরবেগ আছে সেই ভরবেগের যোগফলটা হবে কনস্ট্যান্ট বা ধ্রুবক। তার মানে এই ভরবেগগুলোর যোগফল কখনোই চেঞ্জ হবে না। মানে বিষয়টা এরকম, আমি একটু বলি। দেখো, তুমি দেখতে পাচ্ছ আমাদের সিস্টেমের ভিতরে কিন্তু অনেকগুলো বস্তু চলাচল করে। তাহলে একটা বস্তু যদি ধরো এ পজিশন থেকে যাত্রা করে বি পজিশনে যায়, বা এই অবস্থান থেকে যাত্রা করে যদি বি অবস্থানে যায়, তাহলে অবশ্যই কিন্তু তার ভরবেগের পরিবর্তন হবে, তাই না? হতেও পারে, নাও হতে পারে, আমরা জানি না, বাট আমি ধরে নিলাম ভরবেগের পরিবর্তন হবে। তাহলে কোনো একটা পার্টিকেল যদি তার ভরবেগ পরিবর্তন করে, বা কোনো একটা বস্তু যদি তার ভরবেগ পরিবর্তন করে, সাথে সাথে অন্য একটা বস্তুকে তার ভরবেগ পরিবর্তন করতে পারে। তুমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা দুইটা না, অসংখ্য এরকম ছোটো ছোটো বস্তু আছে এবং তারা ছুটোছুটি করছে। তো যখন তারা ছুটোছুটি করবে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাবে, তখন তাদের ভরবেগ পরিবর্তন হতেও পারে, নাও হতে পারে। বাট যতটুকু পরিমাণ পরিবর্তন হোক বা না হোক, আমাদের টোটাল সিস্টেমের ওভারঅল যে ভরবেগটা আছে সেটা কনস্ট্যান্ট থাকবে বা ধ্রুবক থাকবে। এটাই হচ্ছে আমাদের ভরবেগের সংরক্ষণশীলতা। তাহলে খুব সহজভাবে যদি বলি যে আমরা যদি দুইটা বা তার চেয়ে বেশি বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বলকে যদি অ্যাকসেপ্ট না করি, তাহলে আমরা বাহ্যিক বল যদি ওই বস্তুর উপর কাজ না করাই বা নিট বলের মানটা যদি আমি শূন্য রাখি, তাহলে আমাদের যে কোনো একটা দিকে ওই বস্তুগুলোর মোট যে রৈখিক ভরবেগ আছে তাদের কোনো পরিবর্তন ঘটবে না। তো আমার মনে হয় আমি একটু জটিল করে বলেছি, আমি একটু সহজ করে দিচ্ছি। দেখো, আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা বস্তুর মধ্যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল কাজ করতে পারে। এই বল ছাড়া আর কোনো বল কাজ করবে না। যেমন ক্রিয়া প্রতিক্রিয়া বল কীরকম, যে তুমি দেখতে পাচ্ছ ভেতরে থাকা যে কোনো একটা বস্তু আমাদের এই বাক্সটাকে ধাক্কা দিবে। বাক্স মানে হচ্ছে এই টোটাল আইসোলেটেড সিস্টেম, তো সিস্টেমের বাউন্ডারি আর কি। তো যখন কোনো একটা বস্তু আমাদের এই বাক্সটাকে ধাক্কা দিবে ভেতর থেকে, বাক্সটা কিন্তু তার উপর পেছনের দিকে একটা ধাক্কা অনুভব করবে, মানে ধাক্কা দিবে আর কি, যেটাকে আমরা বলি প্রতিক্রিয়া বল। তার মানে এখানে কি বল কাজ করছে, ক্রিয়া প্রতিক্রিয়া। আবার এখানে পাশাপাশি দুইটা বস্তু যখন একে অপরের সাথে সংঘর্ষ বাঁধবে বা ধাক্কা খাবে, তখন তারাও কিন্তু একে অপরের উপর ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল দিয়ে কাজ করবে। তার মানে আমাদের একটা আইসোলেটেড সিস্টেমের ভেতরে অনেকগুলো বস্তু থাকবে, তাদের মধ্যে কেবলমাত্র ক্রিয়া এবং প্রতিক্রিয়া ছাড়া আর কোনো বল কাজ করবে না। দ্যাট মিনস একটা বল হবে আমাদের অ্যাকশন বা ক্রিয়া, আরেকটা বল হবে আমাদের এখানে রিয়াকশন বা ক্রিয়া। এবং একই সাথে আমাদের টোটাল আইসোলেটেড সিস্টেমের ভরটা কী থাকবে, কনস্ট্যান্ট থাকবে বা ভরটা সবসময় সেম থাকবে, এটা কখনো পরিবর্তন হবে না। তো এই কন্ডিশনে আমি বলতে পারি যে বাইরে থেকে যদি আমি সিস্টেমের উপর কোনো বল প্রয়োগ না করি, অথবা এমনভাবে বল প্রয়োগ করি যাতে সিস্টেমটা সাম্যাবস্থায় রয়েছে, দ্যাট মিনস নিট বলের মানটা হচ্ছে শূন্য রয়েছে, তখন ভেতরে থাকা বস্তুগুলোর মধ্যে আমাদের যে মোট ভরবেগটা আছে তার মানটা অপরিবর্তন থাকবে। তার মানে যে কোনো একটা দিকে আমরা রৈখিক ভরবেগের কোনো পরিবর্তন পাবো না। কেননা তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে বস্তুগুলো যখন সংঘর্ষ খাবে তখন কিন্তু তাদের বেগের পরিবর্তন হয়, আর বেগের যদি পরিবর্তন হয় তাহলে অবশ্যই কী হবে, ভরবেগেরও পরিবর্তন হবে। তাহলে আমি যদি বলি যে কোনো একটা বস্তুর জন্য এই অবস্থানে থাকা অবস্থায় তার ভরবেগটাও ধরো হচ্ছে mu1, এবং বি অবস্থানে যখন সে চলে গেল ধাক্কা খেয়ে, তখন তার ভরবেগটা হয়ে গেল mu2। আচ্ছা, আমি একটা কাজ করি, এখানে m দিব না, যেহেতু m হচ্ছে আমাদের সিস্টেমের ভর, আমি এটাকে m1 ধরলাম, আর ওই বস্তুটার ভরটাকে আমি ধরলাম m1। তাহলে m1 যদি ধরি, তাহলে প্রথমে তার ভরবেগটা হবে কি m1u1, এবং পরবর্তীতে তার ভরবেগটা হবে কি m1u2, যেহেতু ভরটা হচ্ছে সেম থাকছে। তার মানে আমি যদি তোমাকে একটু দেখাই, m1u1 হচ্ছে আমাদের এই অবস্থানে থাকা অবস্থায় ওই বস্তুটার ভরবেগ, এবং m1u2 হচ্ছে আমাদের বি অবস্থানে যাওয়ার পর ওই বস্তুটার ভরবেগ, এবং এই বস্তুটা আমাদের সিস্টেমের ভিতরে আছে। তার মানে তার মধ্যে কী হচ্ছে, ভরবেগের পরিবর্তন হয়েছে। তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল ভরবেগ, যেটাকে আমি pi দিয়ে প্রকাশ করতে পারি, আর এটা হচ্ছে আমাদের বি অবস্থানে থাকায় ফাইনাল ভরবেগ, যেটাকে আমরা pf দিয়ে প্রকাশ করতে পারি। তো দেখো, এখানে একটা ভরবেগের পরিবর্তন দেখতে পাচ্ছি না? অবশ্যই পাচ্ছি। বাট এই ভরবেগের পরিবর্তনটা শুধু যে এই বস্তুটার মধ্যে হয় তা না,
প্রত্যেকটা বস্তুর মধ্যে হয়। তাহলে প্রত্যেকটা বস্তুর মধ্যে ভরবেগের পরিবর্তন হওয়ার পরেও যদি আমাদের টোটাল সিস্টেমের ভরবেগ বা পি এটা যদি সেম থাকে বা কনস্ট্যান্ট থাকে বা যদি ধ্রুবক থাকে, তাহলে এটাকে আমরা বলছি ভরবেগের সংরক্ষণশীলতা বা বলা যায় কনজারভেশন অফ মোমেন্টাম। তাহলে কনজারভেশন অফ মোমেন্টামের জন্য আমি বলতে পারি কোনো একটা বস্তুর মধ্যে বা কোনো একটা সিস্টেমের মধ্যে যেটা হচ্ছে আইসোলেটেড বা পৃথক থাকবে, তার জন্য আমাদের যেই ভরবেগের পরিবর্তনটা আছে সেটা শূন্য হবে। তার মানে ভরবেগের পরিবর্তনটা কখন হয়? সময়ের সাথে হয়। তাহলে দেখো তো, আমরা এখানে একটা জিনিস জানি, সেটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে এটা কিন্তু জানি, কোনো একটা বস্তুর উপর যদি বল প্রযুক্ত করা হয় তাহলে সেই প্রযুক্ত বলের মানটা কি হয়? অবশ্যই ডিপি ডিটি হয়, তাই না? দ্যাট মিনস কোনো বস্তুর উপর প্রযুক্ত বলের হার ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক। তো ওই অনুসারে আমরা কিন্তু এটা লিখতে পারি নিউটনের দ্বিতীয় সূত্রে অ্যাপ্লাই করে। এখন যেহেতু আমরা বস্তুর উপর নিট বলটা শূন্য রেখেছি, বস্তু না, আমি বারবার ভুল করছি, এটা হচ্ছে আমাদের সিস্টেম হবে, ঠিক আছে? এই টোটালটাই হচ্ছে কি আমাদের এখানে বদ্ধ সিস্টেম বা আইসোলেটেড সিস্টেম। আমি একটু লিখে দিই। তো আমাদের এখানে টোটাল যে সিস্টেমটা আমি কাজ করছি এটা হচ্ছে আইসোলেটেড সিস্টেম, এবং এই সিস্টেমের ভেতরে অনেকগুলো উপাদান আছে, হতে পারে সেটা কোনো একটা মানুষ বা ব্যক্তি বা গাড়ি ঘোড়া অনেক কিছু। তো এই ছোটো ছোটো গোল গোল জিনিসগুলো যে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে চলনশীল কোনো একটা বস্তু, যেমন গাড়ি ঘোড়া বা বলা যায় ট্রেন, জাহাজ, বাস, যে কোনো জিনিস অথবা মানুষ। তো এই আইসোলেটেড সিস্টেমের জন্য আমি কিন্তু এখানে একটা জিনিস বলেছিলাম যে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি অনুসারে কি বলেছি? এফ নিটটা আমাদের শূন্য হবে। তার মানে আমাদের এখানে যে প্রয়োগকৃত বলটা আছে এই বলের মানটা কী হবে? শূন্য হবে। তার মানে এটা হবে কি? শূন্য ভেক্টর। তো তাই যদি হয় আমাদের প্রযুক্ত বল শূন্য, অথবা বলগুলো এমনভাবে কাজ করছে যে সাম্যাবস্থা তৈরি করেছে, সেজন্য আমাদের ডিপি বাই ডিটি এটার মানও কী হবে? শূন্য হবে। তো এটা কোন কন্ডিশন? এটা হচ্ছে আমাদের ভরবেগের সংরক্ষণশীলতা কন্ডিশন, যেখানে আমরা বাহ্যিক কোনো বল অ্যাপ্লাই করিনি, আর বল অ্যাপ্লাই করলেও সেটা হচ্ছে সাম্যবল। তো এখন দেখো, আমাদের যখন ডিপি বাই ডিটি ইজ ইকুয়াল টু 0 হয়, এটা আসলে কোন কন্ডিশন? এটা হচ্ছে সেই কন্ডিশন যেখানে আমি বলতে পারি আমাদের পি এর মানটা কনস্ট্যান্ট থাকে। দ্যাট মিনস আমি একটা কথা বলি, সেটা হচ্ছে তুমি এখানে চাইলে এটাকে এভাবে লিখতে পারো, ডিপি ইজ ইকুয়াল টু 0 বসাতে পারো। তো পি এর উপর আমি আর ভেক্টর দিলাম না, যেহেতু এক পাশে আমরা মান নিয়ে কাজ করছি। তাহলে মানে ডিপি ইজ ইকুয়াল টু 0 কীভাবে এসেছে? তুমি ডিটি দ্বারা এই 0টাকে যদি গুণ করো তাহলে তুমি এখানে ডিপি পেয়ে যাবে, ডিপি ইজ ইকুয়াল টু 0 পেয়ে যাবে। এখন তুমি যদি উভয়পক্ষে এখানে ইন্টিগ্রেশন করো, তাহলে তুমি এখানে কি করছো? 0টাকেও ইন্টিগ্রেশন করছো, আর 0কে যখন ইন্টিগ্রেশন করা হয় তখন একটা কনস্ট্যান্ট চলে আসে। দ্যাট মিনস আমি এখানে ডিপিকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে শুধুমাত্র পি পাবো, যেটা হচ্ছে এই সিস্টেমের মানে টোটাল সিস্টেমের ভরবেগ, এবং এটার মান কি আসবে? একটা কনস্ট্যান্ট আসবে বা সি আসবে। তাহলে কনস্ট্যান্ট মানে কি? কনস্ট্যান্ট মানে হচ্ছে এমন একটা মান যেটা কখনো পরিবর্তন হয় না বা যেটা সবসময় সেম থাকে, যেটাকে আমরা বাংলাতে ধ্রুবক বলে থাকি। তাহলে দেখতে পাচ্ছি আমি যদি বাহ্যিক বল শূন্য করে দিই বা আমরা যদি নিট ফোর্সটা শূন্য করে দিই, তাহলে অবশ্যই ওই সিস্টেমের যে ভরবেগটা আছে সেটা সবসময় সেম থাকবে। দ্যাট মিনস সময়ের সাথে আমাদের এটার মান পরিবর্তন হবে না। তার মানে সিস্টেমের ভরবেগ তুমি ধরে নাও টি ইজ ইকুয়াল টু 0 সময় আমাদের কত ছিল? পি ছিল। এবং তুমি দেখতে পাচ্ছ একটা নির্দিষ্ট সময় পর, দ্যাট মিনস টি ইজ ইকুয়াল টু টি সময় পরও সেটার মান হচ্ছে পি থাকছে। তার মানে সিস্টেমের ওভারঅল ভরবেগটা পরিবর্তন হচ্ছে না, বাট সিস্টেমের ভেতরে যে সমস্ত বস্তুগুলো চলাচল করছে তাদের ভরবেগগুলো কিন্তু ঠিকই পরিবর্তন হচ্ছে। এখন এই সিস্টেমের ভেতরে যদি অনেকগুলো বস্তু কাজ করে, ধরো M1, M2, M3, M4 ভরের, তাহলে তাদের জন্য কি আলাদা আলাদা ভরবেগ কাজ করবে? তাহলে আমি এখানে একটা জিনিস ধরি, দেখো আমি ধরে নিলাম আমাদের এই সিস্টেমের ভেতরে প্রত্যেকটা বস্তুর জন্য আলাদা আলাদা ভরবেগ কাজ করছে। ধরো P1, তারপর হচ্ছে P2, তারপর হচ্ছে P3, এভাবে করে করে অনেকগুলো ভরবেগ কাজ করছে। তো দেখো এই প্রত্যেকটা ভরবেগের ভেক্টর যোগফলে কি আমাদের সিস্টেমের ভরবেগ। তাহলে আমি এখান থেকে একটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে আমাদের এখানে সিস্টেমের যে টোটাল ভরবেগটা, দ্যাট মিনস পি, এটার মান হচ্ছে কি এই সিস্টেম বা বদ্ধ সিস্টেমের ভেতরে থাকা প্রত্যেকটা আলাদা আলাদা বস্তুর ভরবেগের ভেক্টর যোগফলের সমান। তাই যদি হয় আমাদের ঘটনা, তাহলে আমি লিখতে পারি এখানে P1 যেটা হচ্ছে কোনো একটা বস্তুর ভরবেগ, প্লাস হচ্ছে P2 অন্য একটা বস্তুর ভরবেগ, প্লাস হচ্ছে P3 অন্য একটা বস্তুর ভরবেগ, এভাবে করে করে অনেকগুলো বস্তুর ভরবেগ আমি এইভাবে যোগ করতে পারি। তাহলে প্রত্যেকটা মানে কি হবে? সিস্টেমের মোট ভরবেগ বা টোটাল ভরবেগ। তো আমরা ইচ্ছে করলে এটাকে পিটি লিখতে পারি। পিটি হচ্ছে কি আমাদের এখানে টোটাল সিস্টেমের ভরবেগ। তো তুমি এটাকে পিটি লিখতে পারো, যেহেতু পিটি মানে হচ্ছে কি টোটাল ভরবেগকে নির্দেশ করে। তো আমি টি লিখছি জাস্ট টোটালটা বোঝানোর জন্য। দ্যাট মিনস এটা দ্বারা আমরা সম্পূর্ণ সিস্টেমের ভরবেগকে চিহ্নিত করতে পারি। তো সবগুলোতে আমি পিটি লিখে দিলাম। এখন দেখো তো পিটির মানটা কি? কনস্ট্যান্ট পেয়েছি। তার মানে আমরা বলতে পারি কোনো একটা সিস্টেমে থাকা প্রত্যেকটা বস্তুর ভরবেগের যদি আলাদা আলাদা মান থাকে, তাহলে তাদের যোগফলটা কি হবে? অবশ্যই কনস্ট্যান্ট হবে বা সেম থাকবে, যেটাকে আমরা সি দিয়ে প্রকাশ করলাম। তাহলে এই ঘটনাটা কখন ঘটবে? যখন আমরা বাইরে থেকে কোনো বল অ্যাপ্লাই করব না, অথবা বাইরে থেকে আমরা এমনভাবে বল অ্যাপ্লাই করব যাতে সাম্যাবস্থা থাকে সেটা, বা বলা যায় এফ নিট যেন সমান থাকে, মানে 0 থাকে।
এখন এখানে ধরে নাও প্রত্যেকটা বস্তুর ভর হচ্ছে m1 m2 m3 এবং প্রত্যেকটা বস্তুর বেগ হচ্ছে v1 v2 v3। তাই যদি ধরে নিই তাহলে আমরা p1 এর জায়গায় বসাতে পারবো m1 v1, তারপর p2 এর জায়গাতে বসাতে পারবো m2 v2। তো এভাবে করে করে আমি যতই সামনে আগাবো না কেন প্রত্যেকটার জন্য যে যোগফল পাবো সেটা হবে কি কনস্ট্যান্ট বা ধ্রুবক। তাহলে কনস্ট্যান্ট বা ধ্রুবকের কনসেপ্টটা হচ্ছে এরকম যে তুমি ধরো এরকম একটা আইসোলেটেড সিস্টেম নেওয়ার পর তুমি দেখলে আমাদের এখানে ভরবেগটা হচ্ছে নির্দিষ্ট একটা মানের। তুমি ধরে নাও আমাদের এখানে টোটাল ভরবেগের যে মানটা, কথার কথা আমি ধরে নিলাম এটা হচ্ছে 5, ভরবেগের ইউনিট কি কেজি, তারপর মিটার পার সেকেন্ড। তো এটা হচ্ছে আমাদের এখানে টোটাল সিস্টেমের ভরবেগ। এখন আমি যদি এই সিস্টেমের মধ্যে থাকা প্রত্যেকটা উপাদানের ভরবেগকে যোগ করি, তবে যোগ করলে দেখতে পাবো কি তার মানটা হচ্ছে আমাদের এখানে 5 কেজি মিটার পার সেকেন্ড। তো আমি একটা কাজ করি, আমি উপরের দিকে এটা লিখে দিই। ধরো আমাদের এই টোটাল সিস্টেমের জন্য যে ভরবেগটা কাজ করে সেটা হচ্ছে পিটি এবং তার মানটা হচ্ছে আমাদের 5 কেজি মিটার পার সেকেন্ড, ভরবেগের ইউনিটটা বসিয়ে দিলাম। তো তাই যদি হয় ভরবেগের নিত্যতা সূত্র অনুসারে আমি বলতে পারি 5 কেজি মিটার পার সেকেন্ড এটা হচ্ছে আমাদের সেই কনস্ট্যান্ট বা ধ্রুবক মান, যেটা কখনো পরিবর্তন হবে না যদি আমি বাইরে থেকে কোনো বাহ্যিক বল প্রয়োগ না করি, অথবা বাহ্যিক বল প্রয়োগ করলেও সেটা যেন সাম্যাবস্থায় থাকে। দ্যাট মিনস এফ নিট যেন আমাদের শূন্য হয় ওই অবস্থার জন্য। তাহলে আমি বলতে পারি না আমাদের এখানে সি এর যে মানটা আছে এটা কী হবে 5 হবে। তার মানে এই 5টা কিন্তু কখনোই পরিবর্তন হবে না, ভেতরে যতই ধাক্কাধাক্কি করুক না কেন এই বস্তুগুলো। এখন খেয়াল করে দেখো ভিতরে যখন বস্তুগুলো ধাক্কাধাক্কি করবে বা সংঘর্ষ বাঁধাবে তখন কিন্তু তাদের ভরবেগের পরিবর্তনটা ঘটে। তার মানে এই যে ভরবেগের পরিবর্তনগুলো ঘটছে এদের যোগফলও কী হবে, অবশ্যই কনস্ট্যান্ট হবে। তাই যদি হয় তাহলে কিন্তু আমরা এখান থেকে আরেকটা কনসেপ্ট পেতে পারি, সেটা হচ্ছে ধরো ভেতরে প্রত্যেকটা বস্তু প্রথমে স্বাভাবিক অবস্থায় ছিল, দ্যাট মিনস তাদের মধ্যে কোনো সংঘর্ষ বাঁধেনি। সংঘর্ষ যদি না বাঁধে তাহলে তাদের একটা পূর্ববর্তী ভরবেগ থাকবে, ধরো হচ্ছে p1 পরিমাণ ভরবেগ থাকবে, কথার কথা pi পরিমাণ ভরবেগ থাকবে তাদের। এবং যখন সংঘর্ষ বাঁধবে তাদের সবার মাঝে এখন ভরবেগ পরিবর্তন হয়ে গেল, সেটা হয়ে গেল pf। তার মানে যখন এরকম একটা ঘটনা ঘটবে ক্রিয়া প্রতিক্রিয়া বলের জন্য, তখন আমি বলতে পারি তাদের ইনিশিয়াল যে ভরবেগ ছিল প্রত্যেকটা বস্তুর এবং ফাইনাল যে ভরবেগটা এসেছে তাদের মান অবশ্যই কী হবে, সমান হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের ভরবেগের সংরক্ষণশীলতা বা ভরবেগের নিত্যতা সূত্র, যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বাদে যদি অন্য কোনো বল কোনো একটা আইসোলেটেড সিস্টেম বা বদ্ধ সিস্টেমের মধ্যে কাজ না করে, তবে ওই সিস্টেমের মধ্যে থাকা প্রত্যেকটা উপাদানের আদি ভরবেগের মান এবং শেষ ভরবেগের মান হচ্ছে কি সমান হবে, মানে সমষ্টিটা সমান হবে। এখন তুমি যদি এই সমষ্টিটা বের করো সেটাও করতে পারো। তুমি ধরে নাও হচ্ছে আমাদের m1 ভরের বস্তু যেটা তার আদি বেগ ছিল u1, তার মানে m1 u1 হচ্ছে কি ওর আদি ভরবেগ, প্লাস তুমি যদি ধরো m2 যে ভরের বস্তুটা আছে ওর আদি বেগটা হচ্ছে u2, এভাবে ধরতে পারো, প্লাস দিতে পারো বাকি বস্তুগুলোর আদি ভরবেগ তুমি এভাবে লিখতে পারো। এদের মান যা হবে যোগ করলে সেটা ইজ ইকুয়াল টু, ধরো তাদের মধ্যে সংঘর্ষ হলো, সংঘর্ষ মানে হচ্ছে পাত্রের দেওয়ালের সাথে তাদের সংঘর্ষ হলো অথবা নিজেরা তারা সংঘর্ষ করলো, তখন তাদের মান হবে কি, ধরো সংঘর্ষের পর আমাদের বেগটা পরিবর্তন হয়ে গেছে, m1 ভরের বস্তু সেটা হচ্ছে v1 হয়েছে, m2 ভরের বস্তুর বেগও পরিবর্তন হয়ে গেছে সেটা হচ্ছে v2 হয়েছে। তো এইভাবে করে করে যতগুলো ভরবেগ আছে সবগুলোকে আমি যদি এখন যোগ করে দিই তাহলে এটাই হচ্ছে কি আমাদের এখানে একটা ইকুয়েশন হিসেবে দাঁড়াবে। তাহলে অবশ্যই কোনো একটা সিস্টেমের আদি ভরবেগ এবং শেষ ভরবেগ সমান হয়ে থাকে যদি আমি সিস্টেমের উপর কোনো বাহ্যিক বল প্রয়োগ না করি, অথবা সিস্টেমের উপর এমনভাবে বল প্রয়োগ করি যাতে তারা সাম্যবল হিসেবে থাকে, অথবা সিস্টেমের মধ্যে যদি নিট বলটা শূন্য থাকে, তবে আমাদের এই জিনিসটা ঘটা সম্ভব। এবং এখানে খেয়াল করে দেখো ইনিশিয়াল ভরবেগ এবং ফাইনাল ভরবেগ এদের মান কী থাকবে, সমান থাকবে এবং একই সাথে তাদের একটা নির্দিষ্ট মান থাকবে, যেটা আমি এখানে বলেছিলাম 5 অথবা কনস্ট্যান্ট। তো তুমি চাইলে এটার মান 5 বসাতে পারো অথবা সি নামক কনস্ট্যান্ট বসাতে পারো। তাহলে এটার মান হবে কি আমাদের এই এক্সাম্পল অনুসারে 5 অথবা সি বা কনস্ট্যান্ট। তো এটা হচ্ছে আমাদের ভরবেগের নিত্যতা সূত্র বা বলা যায় সংরক্ষণশীলতা সূত্র। তাহলে আমি এটাকে যদি এক বাক্যে বলি তাহলে এভাবে বলতে পারি যে যদি দুটো বা তার চেয়ে বেশি বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বাহ্যিক বল কাজ না করে, তাহলে যে কোনো একদিকে ওই বস্তুগুলোর মোট যে রৈখিক বেগের আছে, মানে রৈখিক যে ভরবেগটা আছে তাদের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে এই বস্তুগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো রৈখিক বেগ মানে ভরবেগ কাজ করে। তো এই অনেকগুলো রৈখিক ভরবেগের যে সমষ্টি সেটা কখনোই পরিবর্তন হবে না, অথবা আদি রৈখিক ভরবেগগুলোর যোগফল এবং সংঘর্ষ বাধার পর শেষ যেই রৈখিক ভরবেগগুলো আছে তাদের যোগফলটা অবশ্যই সমান হবে। তো এটাই হচ্ছে আমাদের ভরবেগের নিত্যতা সূত্র। এবার তোমাদেরকে কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্টসের কথা বলি, দ্যাট মিনস আমাদের এখানে ভরবেগের নিত্যতা সূত্রের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। সেটা হচ্ছে কি যে তুমি তো একটু আগে দেখেছো যে কোনো একটা সিস্টেমের ভেতরে আমাদের অবশ্যই
ইনিশিয়াল বা আদি ভরবেগের যে সমষ্টিটা সেটা হচ্ছে ফাইনাল বা শেষ ভরবেগের সমষ্টির সমান হয়। এটা হচ্ছে ভরবেগের নিত্যতা সূত্র। বাট এক্ষেত্রে কিন্তু সিস্টেমের মোট ভরবেগের কোনো পরিবর্তন ঘটে না। আর যদি মোট ভরবেগের পরিবর্তন না ঘটে তাহলে আমি বলতে পারি আমাদের এখানে কিন্তু এটাকে একটু মডিফাই করা যায়। যেমন তুমি জানো যে আমি যদি অনেকগুলো বস্তুর জন্য কথা বলি, ধরো প্রত্যেকটা বস্তুর জন্য আমাদের বেগ হচ্ছে নির্দিষ্ট, ভর হচ্ছে নির্দিষ্ট, তাহলে আমি বলতে পারি না যে আমাদের ধরো m1 ভরের বস্তুর বেগ হচ্ছে ধরো v1, তারপর m2 ভরের বস্তুর বেগ হচ্ছে ধরো v2, এবং ধরো m3 ভরের বস্তুর বেগ হচ্ছে আমাদের v3। তাহলে আমি যদি এভাবে প্রত্যেকটা যোগ করি ভরবেগগুলোকে কোনো একটা পৃথক বা আইসোলেটেড সিস্টেমের জন্য, তাহলে আমি যে টোটাল যে মানটা পাবো সেটা হবে অবশ্যই কনস্ট্যান্ট হবে বা ধ্রুবক হবে, যেটাকে আমি সি লিখলাম। তার মানে কোনো একটা মান এখানে থাকবে, পরিবর্তন হবে না আর কি। এবং এই কনস্ট্যান্ট বা ধ্রুবক যে মানটা আমরা পেয়েছিলাম সেটা আসলে কী ছিল? মোট ভরবেগের মান, দ্যাট মিনস পিটি এর মান, বা বলা যায় ওই সিস্টেমের মোট ভরবেগের মান। তাই যদি হয় তাহলে দেখো তো আমি কিন্তু এটাকে চাইলে একটু মডিফাই করতে পারি। কীভাবে করতে পারি? তুমি এটাকে চাইলে এখানে p1 ধরতে পারো, এটাকে তুমি চাইলে p2 ধরতে পারো, এবং এক্ষেত্রে তুমি একটা কাজ করো, আমি ভেক্টর দিয়ে প্রকাশ করি, যেহেতু বেগ হচ্ছে আমাদের ভেক্টর, তাই ভেক্টর সাইনটা আমাদের দেওয়াটা ভালো। তো এখন আমাদের এই p1 একটা ভরবেগ প্রথম বস্তুর জন্য, সিস্টেমের ভেতরে থাকা বস্তু, এবং p2 হচ্ছে আরেকটা ভরবেগ, p3 হচ্ছে আরেকটা ভরবেগ। এরকম করতে করতে আমরা সিস্টেমে থাকা প্রত্যেকটা বস্তুর জন্য নির্দিষ্ট সময় ভরবেগ যদি যোগ করি তাহলে তাদের মানটা কী থাকবে? অবশ্যই সেম থাকবে, বা বলা যায় ধ্রুবক থাকবে, যেটা হচ্ছে সি। এখন দেখো এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা কিন্তু আমরা একটা কাজ করি, যেহেতু আমি এখানে দেখিয়ে ফেলেছি, আমরা পরের কাজটা করে ফেলি, যেহেতু এটা তোমরা অলরেডি দেখেছো। আমরা এখানে এদেরকে সময়ের সাথে ডিফারেন্সিয়েশন করতে পারি, দ্যাট মিনস এই টোটাল ইকুয়েশনটাকে আমরা সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে পারি। তাই যদি হয় তাহলে m1 কি শুধুমাত্র ধ্রুবক, তার মানে এটাকে সময়ের সাথে ডিফারেন্সিয়েশন করা যাবে না। বাট v1টা যেটা, সেটা কিন্তু পরিবর্তনশীল, কেননা কোনো একটা সিস্টেমের ভিতরে কিন্তু বেগটা পরিবর্তন হয়, তাই তো? তাই যদি হয় তাহলে আমরা dv1 ডিভাইড বাই ডিটি লিখতে পারি, সময়ের সাথে বেগের পরিবর্তন হলো প্রথম বস্তুর। তাহলে এখানেও সেম, দ্বিতীয় বস্তুর v2 পরিমাণ বেগ যেটা, এটাও সময়ের সাথে পরিবর্তন হতে পারে। তারপর তৃতীয় যে বস্তুটা আছে, তাহলে সেটার জন্য আমাদের বেগের পরিবর্তন হতে পারে সময় সাপেক্ষে। তাই যদি হয় তাহলে আমরা এখানে যদি সবগুলো যোগ করে ডট ডট দিয়ে দিই, এটাও কী হবে? কনস্ট্যান্ট হবে, বা সি থাকবে, যেটা মানে হচ্ছে কি একটা নির্দিষ্ট মান। এখন তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে ডিভি বাই ডিটি, এটা কিন্তু ত্বরণের মান কাজ করে। তার মানে আমাদের প্রথম বস্তুর জন্য ত্বরণ পাচ্ছি এম এ, মানে a1, দ্বিতীয় বস্তুর জন্য আমি এখানে ত্বরণ পাচ্ছি a2, এবং তৃতীয় বস্তুর জন্য আমি এখানে একটা ত্বরণ পাচ্ছি হচ্ছে a3। তাহলে এই যে তিনটা ত্বরণ আমরা পেলাম, এই তিনটা ত্বরণকে আমি যদি এভাবে লিখে ডট ডট দিয়ে যোগ করে দিই, এদের মান কী হবে? অবশ্যই কনস্ট্যান্ট বা ধ্রুবক থাকবে। এটা কিন্তু আমরা এখানে পেয়ে থাকি, তাই না? তাই যদি হয় তাহলে দেখো প্রত্যেকটা আসলে কি নির্দেশ করে? প্রত্যেকটা আসলে নির্দেশ করে ওই বস্তুর উপর ক্রিয়া কিংবা প্রতিক্রিয়াজনিত যে বল আছে সেই বলের মান। দ্যাট মিনস m1 মানে হচ্ছে আমাদের ওই বস্তুটার উপর, যেটা হচ্ছে m1 ভরের বস্তু, ওর ক্রিয়া বল অথবা প্রতিক্রিয়া বল। তো আমি ক্রিয়া বা প্রতিক্রিয়া বলটাকে f1 দিয়ে প্রকাশ করতে পারি। আবার দেখো আমাদের এখানে এটাকে আমি প্রকাশ করতে পারি f2 দিয়ে, এটাকে আমি প্রকাশ করতে পারি হচ্ছে f3 দিয়ে। তাহলে দেখতে পাচ্ছ আমাদের এখানে অনেকগুলো ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল কাজ করে, এবং প্রত্যেকটা বলের জন্য আমাদের যে যোগফলটা সেটা হবে কি একটা কনস্ট্যান্ট থাকবে। এখন মজার বিষয় হচ্ছে আমাদের এখানে যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলগুলো যে কাজ করছে, এরা কিন্তু পরস্পর বিরোধীভাবে কাজ করে। কীভাবে আমি একটু বলি। ধরো আমি এখানে একটা কাজ করি, আমি এখানে কয়টা বস্তু দিয়েছি? 3টা দিয়েছি। তো আই থিঙ্ক আমি এখানে 4টা বস্তু দিয়ে তোমাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবে। না 4টা না, আমি 2টা বস্তু দিই। ধরো আমাদের এখান থেকে এটাকে আমি কেটে দিলাম, এখান থেকে এটাকে আমি কেটে দিলাম, এখান থেকে আমি এটাকে কেটে দিলাম, তাহলে এটাও কি কাটা যাবে? কেন কেটে দিলাম? আমি তোমাকে বোঝাতে যাচ্ছি যে আমরা এখানে 2টা বস্তুর মধ্যে সংঘর্ষ ঘটিয়েছি। একটা হচ্ছে m1 ভরের বস্তু, একটা হচ্ছে m2 ভরের বস্তু। তো যদি দুটো বস্তুর মধ্যে আমি সংঘর্ষ ঘটে তাহলে 3 নম্বর বস্তুর যে পার্টগুলো আছে আমি একটু কেটে দিলাম, জাস্ট হিসাবে সহজের জন্য। অথবা আমি তোমাদেরকে আরেকটু সহজ করি, দেখো আমি ধরে নিলাম আমাদের কেবলমাত্র m1 এবং m2 এই দুটো ভরের বস্তুই ওই সিস্টেমের মধ্যে আছে। তাহলে এটা ধরে নাও আমাদের ওই সিস্টেমের ভিতরে বা আইসোলেটেড যে সিস্টেমটা আছে ওর মধ্যে m1 এবং m2 ভরের এই দুটো বস্তু আছে। তো এই দুটো বস্তু যদি থাকে তাহলে আমি দেখতে পাচ্ছি এই দুটো বস্তুর জন্য ফাইনাল যে ইকুয়েশনটা আমাদের আসছে সেটা হচ্ছে f1 প্লাস f2 প্লাস ডট ডট, এগুলো থাকবে না, এটার মান কি কনস্ট্যান্ট চলে আসছে। তাহলে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের কী জন্য হলো? জাস্ট 2টা বস্তু যদি আমি অ্যাপ্লাই করি বা ধরে নিই তখন এটা আমাদের কাজ করবে।
তবে এখানে আমরা একটা ছোট্ট ভুল করেছি। সে ভুলটা ছিল কি, আমরা যেহেতু এখানে ডিফারেন্সিয়েশন করেছি লাইনটাতে, তার মানে উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করলে এটা শূন্য হয়ে যাবে। কেননা তুমি জানো কোনো একটা ধ্রুবককে যখন ডিফারেন্সিয়েশন করা হয় তখন সেটা শূন্য হয়ে যায়। তাহলে তোমরা এই লাইনটা একটু কারেকশন করে নিও, আমাদের এখানে সি এর বদলে সেটা শূন্য হয়ে যাবে যেহেতু আমি ডিফারেন্সিয়েশন করেছি। তারপর আমরা ধরেছি কি, আমাদের ওই সিস্টেমের মধ্যে দুইটা বস্তু আছে M1 এবং M2 ভরের। ওই দুইটা বস্তুর জন্য আমি দেখতে পাচ্ছি যে একটা বল হচ্ছে F1 আর একটা বল হচ্ছে F2, এরা পরস্পর সমান ও বিপরীত। কেন? কারণ তুমি যদি এখানে পরের লাইনটা লেখো তাহলে তুমি দেখতে পাবে এটা সরাসরি F1 মাইনাস F2কে নির্দেশ করে। তাহলে এর মানে হচ্ছে প্রথম বস্তুটা দ্বিতীয় বস্তুর উপর যদি কোনো ক্রিয়া বল দেখায়, দ্বিতীয় বস্তুটাও প্রথম বস্তুর উপর সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল দেখাবে, যেহেতু তাদের ইকুয়েশনটা তাই নির্দেশ করে। তো দেখো তো এটাকে চেনা চেনা লাগে না? অবশ্যই, এটা হচ্ছে আমাদের নিউটনের তৃতীয় সূত্র। তাহলে নিউটনের তৃতীয় সূত্র অনুসারে আমরা জানি যে প্রতিটি ক্রিয়া বা প্রতিটা বলেরই কিন্তু সমান ও বিপরীত প্রতিক্রিয়া বা প্রতিক্রিয়া বল থাকে। তো তাই যদি হয় তাহলে আমি বলতে পারি ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম বা ভরবেগের নিত্যতা যে সূত্রটা আছে এটা আসলে নিউটনের তৃতীয় সূত্র থেকে চলে এসেছে। তাহলে এই কনসেপ্টটা আমরা এখন মনে রাখবো। এবার আমি তোমাদেরকে আরেকটা ছোট্ট কনসেপ্ট দেখাই, সেটা হচ্ছে তুমি তো জানো যে কোনো একটা সিস্টেমের জন্য আমাদের মোট ভরবেগটা সংরক্ষিত থাকে বা বলা যায় কনজার্ভ থাকে, বা বলা যায় পরিবর্তন হয় না আর কি, যেটা হচ্ছে রৈখিক ভরবেগ। আমরা কিন্তু এখানে সব কাজ করছি লিনিয়ার মোমেন্টাম বা রৈখিক ভরবেগ নিয়ে। তো এখন আমি যদি এখানে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে তুমি তো অলরেডি দেখতে পাচ্ছ যে আমাদের কোনো একটা বস্তুর ভর যদি হয় M1 এবং M1 ভরের বস্তুটা যদি অন্য কোনো একটা বস্তুর সাথে সংঘর্ষ বাধায় তাহলে তার বেগটা পরিবর্তন হয়ে যায়। ধরো তার আদিবেগ ছিল হচ্ছে ইউ, শেষ বেগটা হয়ে গেছে কি ভি, এবং আদিবেগ ইউ শেষ বেগ ভি, এটার জন্য তার একটা ভরবেগের পরিবর্তনও হবে। দ্যাট মিনস এম ইউ, মানে পরিবর্তনটা হচ্ছে কি আমাদের এম ইন্টু ভি ওয়ান মাইনাস হচ্ছে এম ইন্টু ইউ ওয়ান, এরকম একটা পরিবর্তন হবে। আচ্ছা ইউ ওয়ান ভি ওয়ান না, আসলে এটা হবে হচ্ছে ধরো এম ওয়ান ইন্টু ভি মাইনাস এম ওয়ান ইন্টু ইউ। কেন? কারণ এখানে শেষ বেগটা হচ্ছে ভি, আদিবেগটা হচ্ছে কি ইউ। তো এই হচ্ছে কি আমাদের ভরবেগের পরিবর্তন। আচ্ছা, তো এখন আমি যদি M2 ভরের বস্তুর কথা বলি, অন্য একটা বস্তু, তার মধ্যেও কি অবশ্যই বেগের পরিবর্তন হয়। তো তুমি ধরে নাও আমাদের এখানে M1 ভরের বস্তুর জন্য আদিবেগ U1, শেষ বেগ হচ্ছে V1। M2 ভরের বস্তুর জন্য আদিবেগ হচ্ছে আমাদের এখানে U2, শেষ বেগ হচ্ছে আমাদের কি V2। তাহলে দেখো তো আমাদের এখানে ইকুয়েশনগুলোকে একটু চেঞ্জ হয়ে যাবে। দ্যাট মিনস এখানে আমি যদি ভরবেগের পরিবর্তন বের করি তাহলে M2 ইন্টু V2, দ্যাট মিনস শেষ ভরবেগ, মাইনাস M2 ইন্টু U2, দ্যাট মিনস আদি ভরবেগ হবে। তাহলে এই হচ্ছে আমাদের কি M2 ভরের বস্তুর জন্য ভরবেগের পরিবর্তন। তো তুমি দেখতে পাচ্ছ এরকম করে আমরা কিন্তু একটা নির্দিষ্ট আইসোলেটেড সিস্টেমের ভেতরে অনেকগুলো ভরবেগের পরিবর্তন পাবো, যেগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন বস্তুর জন্য কাজ করবে। তাহলে এটা ধরে নাও তুমি ডেল P1, দ্যাট মিনস ভরবেগের প্রথম পরিবর্তনটা প্রথম বস্তুর জন্য, আর এটাকে তুমি ধরে নাও ডেল P2। তাহলে এরকমভাবে আমি অনেকগুলো কী পাবো, ডেল P পাবো না। ডেল P মানে হচ্ছে কি ওই সিস্টেমের ভিতরে থাকা প্রত্যেকটা বস্তুর ভরবেগের পরিবর্তন। এখন তুমি যদি এই পরিবর্তনগুলোকে নাও, ধরো আমি একটু তোমাকে ভিন্ন কালারে দেখাই। ধরো তুমি প্রথম পরিবর্তন নিলে ডেল P1, তারপর পরিবর্তন নিলে ডেল P2, তারপর অন্য কোনো একটা ভরের বস্তু, দ্যাট মিনস M3 ভরের বস্তুর পরিবর্তনটাকে নিলে ডেল P3। তো তুমি যদি প্রত্যেকটা বস্তুর ভরবেগের পরিবর্তনগুলোকে নিয়ে তাদেরকে যদি যোগ করো তাহলে কি পাবে? তাহলে তোমরা বলতে পারো এখানে একটা কনস্ট্যান্ট মান পাবো, আসলে তা না। তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে শূন্য। তো এটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং ফ্যাক্ট যে তুমি যখন কোনো একটা আইসোলেটেড সিস্টেমের ভেতরে প্রত্যেকটা বস্তুর ভরবেগের পরিবর্তনগুলোকে নিয়ে যোগ করো তাহলে তুমি কিন্তু শূন্য পাচ্ছ। তার মানে ওই সিস্টেমে আমি বলতে পারি ভরবেগের আপাত দৃষ্টিতে কোনো পরিবর্তন ঘটে না। তাহলে এটা আসলে ক্লিয়ার না যে আমি যদি প্রত্যেকটা বস্তুর ভরবেগের পরিবর্তনটাকে নেই, এর মানে হচ্ছে কি, আমি একটু ক্লিয়ার করি। দেখো এর মানে হচ্ছে তুমি যখন এখানে কথার কথা আমি একটা কাজ করি, আমি তোমাদেরকে সহজভাবে বোঝানোর জন্য দুইটা বস্তু নিলাম। ধরো কোনো একটা সিস্টেমে দুইটা বস্তুই আছে M1 M2 ভরের, এবং এদের ভরবেগের পরিবর্তনটা শূন্য এসেছে, সেটা আমি বললাম মুখে। এখন এটা আমি প্রমাণ করবো যে কীভাবে হলো। ডেল P1 মানে হচ্ছে কি, ধরো M1 V1 মাইনাস হচ্ছে M1 E1, তাই তো? এটা হচ্ছে আমাদের ডেল P1। আমি ওর সাথে প্লাস করেছি কাকে? ডেল P2কে। দ্যাট মিনস M2 V2 মাইনাস হচ্ছে M2 U2, তাই তো? তাহলে এই টোটাল মান কী হবে? আমাদের অবশ্যই শূন্য হবে। তাহলে তুমি পরের লাইনে কিন্তু লিখতে পারবা M1 U1, দেখো আমি যদি উল্টে দিই জিনিসটাকে তাহলে তুমি এভাবে লিখতে পারবা M1 U1 প্লাস হচ্ছে M2 U2 ইজিক্যাল টু, এখানে তুমি যেটা লিখতে পারবা সেটা হচ্ছে M1 V1 প্লাস হচ্ছে M2 V2। দেখো তো সেম জিনিসটা আমি উপরে লিখেছি না? এই যে দেখো আমরা কিন্তু এই জায়গাটাতে সেম জিনিসটা লিখেছি। তার মানে সংঘর্ষ বাধার আগে আমাদের আদি যে ভরবেগটা থাকবে, দ্যাট মিনস P অফ I, সেটা হচ্ছে সংঘর্ষ বাধার পর শেষ ভরবেগের সমান। তার মানে ভরবেগগুলোর
যোগফলের সমান। তো দেখতে পাচ্ছি m1 u1 হচ্ছে প্রথম বস্তুটার ভরবেগ, m2 u2 হচ্ছে দ্বিতীয় বস্তুটার ভরবেগ, এবং এক্ষেত্রে এরা হচ্ছে আদি ভরবেগ হিসেবে কাজ করে। দ্যাট মিনস আমাদের m1 u1টাকে আমরা কীভাবে লিখতে পারি, আমি একটু তোমাদেরকে মার্ক করে দিচ্ছি। দেখো, আমরা এখানে m1 v1টাকে লিখতে পারি প্রথম বস্তুর জন্য শেষ ভরবেগ, দ্যাট মিনস pf1 লিখতে পারি। m1 u1 হচ্ছে আমাদের প্রথম বস্তুর জন্য আদি ভরবেগ, সেটাকে pi1 লিখতে পারি। আবার m2 v2 এটা হচ্ছে দ্বিতীয় বস্তুর জন্য শেষ ভরবেগ, এবং এটাকে আমরা ইচ্ছে করলে pf2 লিখতে পারি। এবং m2 u2 এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বস্তুর জন্য আদি ভরবেগ, এটাকে আমরা pi2 লিখতে পারি। তাই যদি লিখতে পারি তাহলে আমরা এই যে এখানে একটা সমীকরণ পাচ্ছি না, 1 নং সমীকরণ, এটাকে এখন আমি মডিফাই করে পাশে এভাবে লিখতে পারবো। দেখো কীভাবে লিখতে পারি, আমি এখানে লিখতে পারি প্রথম বস্তুর জন্য আমাদের আদি ভরবেগ, দ্যাট মিনস এটাকে আমি লিখতে পারি pi1 প্লাস হচ্ছে প্রথম বস্তুর জন্য দ্বিতীয় বস্তুর জন্য আদি ভরবেগ, দ্যাট মিনস pi2 ইজ ইকুয়াল টু m1 v1 মানে হচ্ছে কি দ্বিতীয় বস্তুর জন্য শেষ ভরবেগ, দ্যাট মিনস দ্বিতীয় না, প্রথম বস্তুর জন্য শেষ ভরবেগ pf1, আর এটা হচ্ছে দ্বিতীয় বস্তুর জন্য শেষ ভরবেগ, দ্যাট মিনস pf2। তো এভাবে কিন্তু আমরা চাইলেই লিখতে পারি। এবং এটা যদি তুমি এভাবে লিখতে পারো, এটা পরের লাইনটা এভাবে লিখতে পারো যে আমাদের আদি ভরবেগ, দ্যাট মিনস pi1 প্লাস pi2 মানে হচ্ছে ওই সিস্টেমে থাকা প্রত্যেকটা বস্তুর আদি ভরবেগ, এবং pf1 প্লাস pf2 মানে হচ্ছে কি ওই সিস্টেমের মধ্যে থাকা প্রত্যেকটা বস্তুর শেষ ভরবেগ, দ্যাট মিনস pf। তাহলে সরাসরি তুমি কিন্তু এখানে pi ইজ ইকুয়াল টু pf লিখতে পারো, যেটা আমাদের ভরবেগের নিত্যতা সূত্রকে মেনটেন করে। তাহলে এভাবে তোমরা বুঝতে পারলে যে সত্যিকার অর্থে আমি যদি কোনো একটা আইসোলেটেড সিস্টেমের ভেতরে প্রত্যেকটা বস্তুর ভরবেগের পরিবর্তনকে নিয়ে যোগ করি, তাহলে সেই যোগফলটা কিন্তু কনস্ট্যান্ট আসবে না, সেটা সরাসরি শূন্য চলে আসবে। তাহলে তোমাকে মনে রাখতে হবে এই জিনিসটা, তারপর তোমাকে মনে রাখতে হবে এই জিনিসটা, এই দুটো মনে রাখতে হবে তোমাকে। একই সাথে কোনো একটা সিস্টেমে যদি মাত্র দুইটা পদার্থ কাজ করে বা দুইটা যদি বস্তু কাজ করে m1 m2 ভরের, তাদের সংঘর্ষের জন্য তোমাকে এই সূত্রটা মনে রাখতে হবে। এবং এটা খুবই বিখ্যাত একটা সূত্র, যেখানে দেখতে পাচ্ছ দুটো বস্তুর সংঘর্ষের আগে আদি ভরবেগের সমষ্টি যা থাকছে, শেষ ভরবেগের সমষ্টিও কি তাই থাকছে। আর তোমরা যেহেতু ভরবেগ নিয়ে কাজ করো, তাহলে এটা একটা ভেক্টর রাশি, তো আমি এখানে ভেক্টর সাইন দিয়ে দিলাম যাতে তোমাদের পরে কনফিউশনে পড়তে না হয়। আমি তোমাদেরকে সব কিছু আসলে ভেক্টরের মাধ্যমে দেখানোর চেষ্টা করি। এর কারণটা হচ্ছে কি, যেটা ভেক্টর সেটাকে আমরা ভেক্টর হিসেবে দেখাই, এজন্য আমরা এখানে ভেক্টর সাইনটা দিতে পারি। তো এই হচ্ছে আমাদের ঘটনা। তাহলে আমাদের এখানে মেইন কনসেপ্টটা হচ্ছে কি, কোনো একটা আইসোলেটেড সিস্টেমের জন্য, আমি একটু বড় করে দেখি, দেখো কোনো একটা আইসোলেটেড সিস্টেম বা বলা যায় কোনো একটা বদ্ধ সিস্টেমের জন্য মোট যে ভরবেগটা আছে, দ্যাট মিনস পিটি, এটার মান একটা কনস্ট্যান্ট হয়। কনস্ট্যান্ট মানে হচ্ছে কি, কনস্ট্যান্ট মানে হচ্ছে যার একটা নির্দিষ্ট মান থাকে, দ্যাট মিনস এটা হতে পারে 1 2 3 4। বাট আমি যদি ওই টোটাল সিস্টেমে ভরবেগের পরিবর্তনটাকে বের করতে চাই, দ্যাট মিনস ধরো ওই সিস্টেমের মধ্যে বস্তুগুলো যে ছিল তাদের সংঘর্ষের আগে এক ধরনের ভরবেগ ছিল, সংঘর্ষের পর আরেক ধরনের ভরবেগ তৈরি হয়েছে, তাহলে এই ভরবেগের পরিবর্তনটা যদি টোটালি বের করতে চাই প্রত্যেকটা বস্তুর জন্য, তার মানটা হয়ে যাবে 0। তাহলে এই দুটো কনসেপ্ট হচ্ছে আমাদের ভরবেগের নিত্যতা সূত্রের কনসেপ্ট। তাহলে তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই দুটো কনসেপ্ট মনে রাখা, তা না ছাড়া তোমরা কিন্তু সামনে আগাতে পারবে না। এখন এই যে ভরবেগের নিত্যতা সূত্রটা আমরা পড়লাম, এটার কয়েকটা এক্সাম্পল আছে, দ্যাট মিনস কয়েকটা বিশেষ ক্ষেত্রে আমাদের ভরবেগের নিত্যতা সূত্র কাজ করে। যেমন যদি দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষ ঘটে, তারপরে তাদের মাঝে একটা ভরবেগের নিত্যতা সূত্র কাজ করবে। যেমন তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে m1 এবং m2 ভরের বস্তু দুজন একে অপরকে সংঘর্ষ করেছে, মানে ধাক্কা লেগেছে আর কি। এবং আমাদের যে সিস্টেমের ভেতরে এই m1 এবং m2টা বসে আছে, এটা হচ্ছে সম্পূর্ণ আইসোলেটেড সিস্টেম, দ্যাট মিনস বদ্ধ সিস্টেম। এবং এই বদ্ধ সিস্টেমটা যখন কাজ করবে, তখন আমি বলতে পারি এই সিস্টেমের মধ্যে বাইরে থেকে কোনো বল অ্যাপ্লাই করা যাবে না, অথবা সিস্টেমের মধ্যে নিট বলটা শূন্য থাকবে। তাহলে আমি বলতে পারি আইসোলেটেড সিস্টেমের জন্য আমাদের এখানে নিট বলের মানটা কি 0। এখন নিট বল 0 বলতে আমরা যেটাকে বুঝবো সেটা হচ্ছে দুইটা ঘটনা। একটা হচ্ছে হয় আমি বাইরে থেকে কোনো বল অ্যাপ্লাই করব না, অথবা সিস্টেমের মধ্যে আমি বাইরে থেকে বল অ্যাপ্লাই করব, কিন্তু সে বলটা থাকতে হবে সাম্য অবস্থায় বা সাম্য বল কাজ করবে। তো তোমাদের টেক্সট বইগুলোতে এই সাম্য অবস্থা থাকা বা সাম্য বলের কথাটা কিন্তু আনা হয় না, জাস্ট বলা হয় যে বাহ্যিক কোনো বল যদি কাজ না করে সেটার কথা বলা হয়। বাট এটাও বুঝতে হবে আমাদের অবশ্যই যদি বাইরে থেকে বল অ্যাপ্লাই করি তাও সমস্যা নেই, বাট ওই বলগুলো অবশ্যই সাম্য অবস্থা থাকতে হবে। তো যাই হোক, আমাদের এখানে দুইটা বস্তুর সংঘর্ষের মধ্যে দেখবো যে কীভাবে এখানে ভরবেগের নিত্যতা সূত্র কাজ করে।
খেয়াল করে দেখো আমাদের এখানে এই দুটো বস্তুর জন্য সংঘর্ষের আগে তাদের ভরবেগ একরকম থাকে, সংঘর্ষের পরে কিন্তু ভরবেগ আরেক রকম থাকে। তা আমি যদি তোমাকে m1 ভরের বস্তুর কথা বলি, তাহলে m1 ভরের বস্তুর জন্য আমি দেখতে পাচ্ছি সংঘর্ষের ঠিক আগে আমাদের যে ভরবেগটা তার মান হচ্ছে আমাদের m1, এবং ওর সাথে আমি কাকে গুণ করব, আগেকার বেগটাকে গুণ করবো, দ্যাট মিনস v1f-টাকে গুণ করব। এটা হচ্ছে সংঘর্ষের আগের ভরবেগ। এবং সংঘর্ষের পরের যে ভরবেগটা সেটা হচ্ছে m1, তারপর হচ্ছে v, এটা কি লিখবো দেখি আমি, সংঘর্ষের পর কি হয়েছে, এটা হচ্ছে v1f চলে আসছে। আচ্ছা, আমার মনে হয় এটা হচ্ছে v1i ছিল, আর পরেরটা হচ্ছে v1f চলে এসেছে। তো এই হচ্ছে আমাদের সংঘর্ষের আগে এবং পরে ভরবেগ দুটো। m2 ভরের বস্তুর দিকে যদি তাকাও তাহলে দেখতে পাচ্ছ সংঘর্ষের আগে তার ভরবেগ যেটা ছিল সেটা হচ্ছে m2 v2i, তার মানে এটা হবে m2 v2i, এবং সংঘর্ষের পরে আমি দেখতে পাচ্ছি এটার মান হয়ে গেছে m2 v2f, তাহলে এটা হবে m2 v2f। তো এই হচ্ছে আমাদের মেইন ঘটনা, আমরা এখানে দুইটা করে চারটা ভরবেগ দেখতে পেলাম। এখন দেখো এদের কিন্তু আদি ভরবেগ এবং শেষ ভরবেগের সমষ্টি থাকবে, তাই না? তাহলে আমি বলতে পারি আমাদের এখানে এই দুটো বস্তুর জন্য আদি ভরবেগের একটা সমষ্টি থাকবে এবং শেষ ভরবেগের কি একটা সমষ্টি থাকবে। দ্যাট মিনস সংঘর্ষ বাঁধার আগে তাদের ভরবেগের সমষ্টি হচ্ছে এই দুটো যোগফল, এবং সংঘর্ষ বাঁধার পর তাদের ভরবেগের সমষ্টি হচ্ছে কি এই দুটো যোগফল। তাহলে আমি বলতে পারি আমাদের এখানে সংঘর্ষ বাঁধার আগে m1 এবং m2 বস্তুর জন্য আদি ভরবেগের যে যোগফল সেটা হচ্ছে m1, তারপর হচ্ছে v1i প্লাস m2 v2i। এটা হচ্ছে সংঘর্ষ বাঁধার আগে ভরবেগের যোগফল বা ভরবেগের সমষ্টি। আর সংঘর্ষ বাঁধার পরে আমি যদি ভরবেগের সমষ্টি বের করতে চাই তার মানটা কি হবে, অবশ্যই m1 v1f প্লাস হচ্ছে m2 v2f। তো যেখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সংঘর্ষ বাঁধার পরে ভরবেগের সমষ্টি, এটা হচ্ছে সংঘর্ষ বাঁধার আগে ভরবেগের সমষ্টি। তো তুমি চাইলে এটাকে এভাবে লিখতে পারো যে প্রথম বস্তুর জন্য সংঘর্ষ বাঁধার আগে যে ভরবেগটা ছিল তুমি এটাকে ধরতে পারো p1i, এবং দ্বিতীয় বস্তুর জন্য সংঘর্ষ বাঁধার আগে যে ভরবেগটা ছিল সেটাকে তুমি ধরতে পারো p2i, এবং এখানে তুমি সেম জিনিস ধরতে পারো, দ্যাট মিনস এটাকে ধরতে পারো হচ্ছে p1f, এবং এটাকে তুমি ধরতে পারো p2f। তো আমি এভাবে জাস্ট প্রকাশ করলাম, আর তেমন কিছু না এখানে। এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে আমি ধরলাম এই টোটাল সংঘর্ষটা যে বাঁধলো, এই টোটাল সংঘর্ষ বাঁধার জন্য আমাদের যে সময়টা হলো সেই সময়টা হচ্ছে t পরিমাণ সময়। তাই যদি হয় তাহলে আমরা এখানে লিখতে পারি টি হচ্ছে এমন একটা সময় যে সময় ধরে আমাদের এখানে সংঘর্ষটা তৈরি হয়েছে বা সংঘর্ষটা কাজ করছে। তাহলে এই যে টি পরিমাণ সময় ধরে আমাদের সংঘর্ষটা হয়েছে, তো আমরা তো জানি যে একক সময় বা সময়ের সাথে কোন একটা বস্তুর ভরবেগের পরিবর্তনের যে হার সেটা হচ্ছে প্রযুক্ত বলের সমানুপাতিক থাকে। তাহলে আমি বলতে পারি আমাদের এখন সংঘর্ষটা যখন বাড়ছে তখন আমাদের প্রথম বস্তুটা দ্বিতীয় বস্তুর উপর একটা বল অ্যাপ্লাই করবে, এবং দ্বিতীয় বস্তুটা কি প্রথম বস্তুর উপর একটা প্রতিক্রিয়া বল অ্যাপ্লাই করবে। তো প্রথম বস্তুটা দ্বিতীয় বস্তুর উপর যে বলটা অ্যাপ্লাই করবে তুমি ধরে নাও সে বলটা হচ্ছে কথার কথা F1 পরিমাণ বল, এবং দ্বিতীয় বস্তুটা প্রথম বস্তুর উপর যে বল অ্যাপ্লাই করবে তুমি ধরে নাও সেটা হচ্ছে F2 পরিমাণ বল। তাই যদি হয় তাহলে এই ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল হিসেবে কি কাজ করবে, অবশ্যই প্রথমটা কাজ করবে ক্রিয়া হিসেবে, দ্বিতীয়টা কাজ করবে প্রতিক্রিয়া হিসেবে। তাহলে আমি বলতে পারি আমাদের এখানে F1 যে বলটা আছে এটা ক্রিয়া, এবং F2 যে বলটা আছে এটা হচ্ছে কি প্রতিক্রিয়া, এবং এই দুইটা বলকে আমরা কি লিখতে পারি, সমান ও বিপরীত লিখতে পারি অ্যাকর্ডিং টু দ্য থার্ড ল অফ নিউটন। তো নিউটন তৃতীয় সূত্র অনুসারে আমি লিখতে পারি F1 যেটা F2 হচ্ছে ঠিক সেটা বাট বিপরীতমুখী, এবং তাদের মানটাও কী হবে, সমান হবে। এখন দেখো তো এটার পরের লাইনটা আমরা কীভাবে লিখতে পারি, তুমি জানো নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমান হয়। তাহলে আমি যদি বলি আমাদের এখানে ভরবেগের পরিবর্তন হয়েছে প্রথম বস্তু এবং দ্বিতীয় বস্তুর জন্য, তাহলে প্রথম বস্তুর জন্য ভরবেগের যে পরিবর্তনের হারটা হয়েছে তার মানটা কি হবে, অবশ্যই আমাদের এখানে এই দুটো জিনিসকে বিয়োগ করতে হবে। দ্যাট মিনস প্রথম বস্তুর জন্য আদি ভরবেগ ছিল হচ্ছে এটা, শেষ ভরবেগ ছিল হচ্ছে কি এটা। তার মানে আমরা করব কি, আমরা এখন শেষ ভরবেগটা মাইনাস হচ্ছে আদি ভরবেগটা দিয়ে দিব। তার মানে আমাদের এখানে হবে যেটা সেটা হচ্ছে m1 v1f মাইনাস হচ্ছে m1 u1f। তো এটা হচ্ছে কি প্রথম বস্তুর জন্য ভরবেগের পরিবর্তন, এবং যেহেতু ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে প্রযুক্ত বলের সমান, তার মানে এই হারটাকে প্রকাশ করার জন্য আমরা সময় টি থেকে ভাগ করতে পারি। তাহলে সময় টিটা মানে হচ্ছে কি যে টোটাল ভরবেগটা ঘটার জন্য যতটুকু পরিমাণ টাইম লেগেছে সেটা, এবং এটাকে তোমরা যেন ডেল্টি দিয়েও প্রকাশ করা হয়, আমি জাস্ট টি দিয়ে প্রকাশ করলাম। তাহলে এটা হচ্ছে আমাদের F1 এর মান। তাহলে F1 এর মান যদি এরকম আসে, দেখো তো F2 এর মানটা কি আসবে, F2 এর মানটা হচ্ছে কি অনেকটা সেম আসবে। দ্যাট মিনস F2 মানে হচ্ছে কি দ্বিতীয় বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। তাহলে দ্বিতীয় বস্তুটার আমাদের এখানে ব্র্যাকেট দিচ্ছি, শেষ ভরবেগ যেটা ছিল সেটা ছিল হচ্ছে m2 v2f, এবং আদি ভরবেগ যেটা ছিল সেটা হচ্ছে m2 v2i।
আচ্ছা আমার মনে হয় হ্যাঁ ঠিক আছে, m2v2i ছিল আমাদের আদি ভরবেগ আর শেষ ভরবেগ হচ্ছে m2v2f। তো তাই যদি হয় আমাদের এটাকে আমরা এখন আবারও টি দিয়ে ভাগ করতে পারি। তার মানে আলটিমেটলি তুমি দেখতে পাচ্ছ দুই পক্ষ থেকে আমাদের টি কাটা যায়, তাহলে এখানে থাকে হচ্ছে m1 v1 f এতটুকু থাকে। তো অপর পাশ থেকে আমি যদি m2v2fটাকে নিয়ে আসি তাহলে মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে যাবে। দ্যাট মিনস আমাদের এই পাশে আসলে এটা চলে আসবে m2v2f হিসেবে। দ্যাট মিনস আমি এই জিনিসটাকে ধরে পেছনে নিয়ে আসলাম, তাহলে দিক যদি বদল করি তাহলে মাইনাসটা হয়ে যায় প্লাস। তারপর ওই পাশে আমি দেখতে পাচ্ছি অলরেডি আমাদের কিন্তু মাইনাস ইন্টু মাইনাস দ্যাট মিনস প্লাস m2v2i রয়েছে। তাহলে এই পাশ থেকে আবার এই মাইনাস এটাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে সেটা হয়ে যাবে প্লাস। তো প্লাস করলে আমি এখানে পাবো m1 u1 f পাবো। তাহলে দেখো তো, আচ্ছা আমার মনে হয় এখানে হ্যাঁ এই জায়গাটাতে মনে হয় একটু ঝামেলা হয়েছে। খেয়াল করে দেখো আমাদের এখানে প্রথম বস্তুর জন্য আচ্ছা হ্যাঁ এখানে খেয়াল করো এখানে ইউ হবে, এখানে হচ্ছে ভি হবে না। তার মানে আমাদের এখানে না ইউ না ভি তো হবে, আমরা ভি নিয়ে যেহেতু কাজ করছি এখানে ভি হবে, তার মানে এখানে ইউ হবে না, এখানে হচ্ছে ভি হবে। হ্যাঁ এবার ঠিক আছে। তো একটু দেখো ঠান্ডা মাথায় আমাদের এখানে কী কী জিনিস চলে আসলো। আমাদের এখানে এই জিনিসটা যে চলে আসলো এটা হচ্ছে প্রথম বস্তুর শেষ ভরবেগ, এটা চলে আসলো দ্বিতীয় বস্তুর শেষ ভরবেগ, এটা চলে আসলো প্রথম বস্তুর আদি ভরবেগ, আর এখানে এটা আই হবে। দ্যাট মিনস এটা চলে আসলো কি প্রথম বস্তুর আদি ভরবেগ। তো প্রথম বস্তুর মানে শেষ ভরবেগ নট আদি ভরবেগ, এটা হচ্ছে আমাদের শেষ ভরবেগ হিসেবে কাজ। তাহলে এখান থেকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি কি যে কোনো একটা বস্তুর সংঘর্ষ বাধার আগে যদি অনেকগুলো বস্তু থাকে তাদের ভরবেগে যে সমষ্টি, সংঘর্ষ বাধার পর তাদের ভরবেগের সমষ্টিটা কি হয়, সমান হয়। দ্যাট মিনস আমাদের v1 এবং m1 এফ যেটা ছিল সেটা আমাদের কার মান ছিল, সেটা ছিল হচ্ছে আমাদের এখানে এটার মান। দ্যাট মিনস তুমি লিখতে পারো p1 অফ এফ এর মান হচ্ছে এটা, প্লাস m2v2f যেটা সেটা কিসের মান ছিল, এটার মান ছিল। দ্যাট মিনস আমরা এখানে লিখতে পারি p2f। দ্যাট মিনস সংঘর্ষ বাধার পরে দুটো বস্তুর ভরবেগের সমষ্টি হচ্ছে এটা। আর এখানে তুমি দেখতে পাচ্ছ m2v2i যেটা সেটা ছিল আমাদের এখানে এটার মান, তাহলে আমরা এই মানটা লিখতে পারি p2i প্লাস হচ্ছে m1v1i যেটা সেটা ছিল আমাদের এটার মান। তার মানে এখানে হবে কি আমাদের p1i হবে। তাহলে এটা কি নির্দেশ করে, এটা নির্দেশ করে যখন আমরা একটা আইসোলেটেড সিস্টেমে অনেকগুলো বস্তুকে রাখবো তখন প্রত্যেকটা বস্তুর মধ্যে আদি যে ভরবেগটা কাজ করবে সংঘর্ষের আগে তার মানটা যা হবে, শেষ যে ভরবেগটা কাজ করবে সংঘর্ষের পর তাদের যোগফল কী হবে, সমান হবে। এবং এটাকে তোমরা বিভিন্ন বইতে খুব সুন্দরভাবে অন্য একটা ফরম্যাটে দেখো, সেটা হচ্ছে কি তুমি সিম্পলি দেখো যে m1 u1 প্লাস হচ্ছে m2 u2, এটা হচ্ছে সবচেয়ে সিম্পলেস্ট ফরম্যাট, ইজ ইকুয়াল টু m1 v1 প্লাস হচ্ছে m2 v2, যেখানে তুমি দেখতে পাচ্ছ u1 এবং u2 হচ্ছে কি দুটো বস্তুর জন্য আদি বেগ এবং v1 এবং v2 হচ্ছে কি শেষ বেগ। দ্যাট মিনস সংঘর্ষ বাধার আগের আদি বেগ হচ্ছে u1 এবং u2, সংঘর্ষ বাধার পরে হচ্ছে v1 এবং v2। তো এখন দেখি সংঘর্ষের জন্য কি হয়। সংঘর্ষের জন্য আমি দেখতে পাচ্ছি মোট ভরবেগের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। দ্যাট মিনস যদি তুমি m1 u1 প্লাস m2 u2কে করো তাহলে এটা যে মান পাবে, m1 v1 প্লাস m2 v2কে যদি করো এটার একটা নির্দিষ্ট মান পাবে। তার মানে এখানে মোট ভরবেগ বা p এর মান কখনোই পরিবর্তন হবে না। আর যদি মোট ভরবেগের মান পরিবর্তন না হয় তাহলে আমি বলতে পারি আমাদের এখানে শেষ ভরবেগটা যদি হয় কোনো একটা সিস্টেমের জন্য pf এবং আদি ভরবেগটা যদি হয় কোনো একটা সিস্টেমের জন্য pi, এদের পার্থক্যটা কী থাকবে, অবশ্যই শূন্য থাকবে। তাহলে এই পার্থক্যটা শূন্য যখনই থাকবে তখনই বুঝবো এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র হিসেবে মেনে চলে। অথবা তুমি এটাকে লিখতে পারো ডেল পি ইজ ইকুয়াল টু শূন্য থাকবে, যেটা আমি তোমাকে বলেছি। তাহলে ডেল পি মানে হচ্ছে টোটাল একটা সিস্টেমের জন্য ভরবেগের পরিবর্তন যার মানটা অবশ্যই শূন্য। অথবা বলতে পারি আমাদের ইনিশিয়াল ভরবেগ এবং ফাইনাল ভরবেগ এরা হচ্ছে সমান থাকে। তো এখন এই বস্তুটা যখন সংঘর্ষ বাঁধে তখন কী করে আমি একটু বলি। সংঘর্ষ বাঁধলে যেটা হয় সেটা হচ্ছে বস্তুটা তার ভরবেগ হারায়। দ্যাট মিনস সংঘর্ষ বা কোলিশন যেটাই বলি না কেন এর মাধ্যমে কোনো একটা বস্তু ভরবেগ হারায়, অন্য একটা বস্তু সেই ভরবেগটাকে নিয়ে যায়। তাহলে আমি যদি সংঘর্ষের দিকে একটু নজর দিই, সংঘর্ষের মেইন কাহিনীটা হচ্ছে কি এই সংঘর্ষের ফলে কোনো একটা বস্তু আমাদের যে মোমেন্টাম বা পি বা রৈখিক ভরবেগ এটাকে হারিয়ে ফেলতে পারে। দ্যাট মিনস আমি নিচের দিকে তীর দিয়ে বোঝাচ্ছি হারিয়ে ফেলতে পারে। ঠিক একইভাবে সে যেই বস্তুটার সাথে সংঘর্ষ বেঁধেছে ওই বস্তুটা তার হারিয়ে যাওয়া ভরবেগটাকে রিসিভ করতে পারে বা গ্রহণ করতে পারে। তাহলে দেখতে পাচ্ছি এখানে একটা শক্তির ট্রান্সফরমেশন হচ্ছে। দ্যাট মিনস একটা বস্তুর সাথে আরেকটা বস্তু যখন কোলিশন বাঁধবে বা সংঘর্ষ বাঁধবে তাদের মধ্যে অবশ্যই ভরবেগের একটা চেঞ্জ আসবে। দ্যাট মিনস একজন আরেকজনকে ভরবেগ দিবে এবং আরেকজন একজনের কাছ থেকে ভরবেগটা নিবে। তো এই যে ভরবেগের একটা কি বলবো
ভারসাম্য রক্ষাটা, এই রক্ষাটা আলটিমেটলি শূন্য হয়ে যায়। দ্যাট মিনস তখন ওই টোটাল সিস্টেমে ভরবেগের পরিবর্তনটাকে তারা শূন্য বানিয়ে দেয়। তো এই হচ্ছে দুটো বস্তুর মধ্যে সংঘর্ষবাদের কেস। তার মধ্যে তোমাকে সবচেয়ে বেশি মনে রাখতে হবে একটা সূত্র, যেটা আমি একটু মার্ক করে দিচ্ছি, সেটা হচ্ছে এই সূত্রটা তোমাকে বেশি মনে রাখতে হবে। তোমরা শর্টকাট ফর্মেটে এটাও মনে রাখতে পারো, অথবা তোমরা একটু জটিল ফর্মেটে এটাও মনে রাখতে পারো। দ্যাট মিনস এটা হচ্ছে কি আমাদের ভরবেগের নিত্যতার সূত্র যখন দুটো বস্তু সংঘর্ষ বাঁধবে। আর দুটো বস্তু যখন সংঘর্ষ বাঁধে তখন অবশ্যই একটা বস্তু ভরবেগকে হারায়, অপর একটা বস্তু ভরবেগটাকে গ্রহণ করে। এবার আমি তোমাদেরকে সংঘর্ষের কতগুলো কেস দেখাবো, খেয়াল করে দেখো। কেস মানে হচ্ছে কিছু প্রক্রিয়া। দ্যাট মিনস তুমি দেখতে পাচ্ছ বিফোর মানে হচ্ছে সংঘর্ষ বাঁধার পূর্বে, কলিশন মানে হচ্ছে সংঘর্ষ, এবং আফটার মানে হচ্ছে কি সংঘর্ষ বাঁধার পরের তাদের অবস্থা। একটু খেয়াল করে দেখো, আমাদের এখানে কয়েকটা কেস কাজ করে। তুমি দেখতে পাচ্ছ দুইটা বস্তু বসে আছে, একটা হচ্ছে M1 ভরের বস্তু, একটা হচ্ছে M2 ভরের বস্তু। M1 ভরের বস্তুটা একটা নির্দিষ্ট বেগ নিয়ে যাত্রা করছে, ধরো আমাদের ইউ বেগ নিয়ে, আদি বেগ নিয়ে যাত্রা করছে। M2 ভরের বস্তু যেটা, সেটা চুপচাপ বসে আছে। তার মানে M2 ভরের বস্তুর যে আদি বেগটা, দ্যাট মিনস তুমি এটাকে U1 ধরতে পারো আর এটাকে তুমি U2 ধরতে পারো। তাহলে U2 এর মানটা কিন্তু শূন্য। খেয়াল করে দেখেছো আমাদের এখানে M2 ভরের বস্তুটা কিন্তু একদম স্থির। তাই যদি হয় তাহলে তাদের মধ্যে যখন সংঘর্ষ হবে, সংঘর্ষ হওয়ার ফলে কি হবে, প্রথম বস্তুটা দ্বিতীয় বস্তুটাকে ধাক্কা দিবে, দ্বিতীয় বস্তুটাও কিন্তু প্রথম বস্তুটাকে সমান ও বিপরীতমুখী একটা ধাক্কা দেবে, কেননা তুমি জানো এখানে নিউটনের তৃতীয় সূত্র কাজ করে। এবং এই ধাক্কার ফলে যেটা হবে সেটা হচ্ছে প্রথম বস্তুটা থেমে যাবে, দ্বিতীয় বস্তুটা একটা নির্দিষ্ট দিকে চলা শুরু করবে। এখন প্রথম বস্তুটা যখন থেমে গেল, তার মানে তার একটা শেষ বেগ চলে আসলো, তার মানটা হচ্ছে কি শূন্য। দ্বিতীয় বস্তুটা যখন সামনের দিকে যাচ্ছে তখন তার একটা শেষ বেগ চলে আসলো, বাট এটা কিন্তু আর শূন্যের সমান হচ্ছে না। তার মানে আমি বলতে পারি আমাদের এখানে যখন প্রথম বস্তুটাকে আমি নির্দিষ্ট একটা বেগ নিয়ে চালাবো, এই বেগটা U1 যেটা, সেটা কখনোই কিন্তু শূন্যের সমান না। বাট যখন সে তার এই বেগ দিয়ে দ্বিতীয় বস্তুটাকে এভাবে আঘাত করলো, তখন কিন্তু দ্বিতীয় বস্তুটা তার থেকেই ভরবেগটা নিয়ে গিয়ে সে এখন সামনে চলা শুরু করেছে। তাহলে এখানে স্পষ্ট দেখতে পাচ্ছ আমাদের এখানে ভরবেগ যেটা আছে, সেই ভরবেগটা কিন্তু ট্রান্সফার হতে পারে, একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে যেতে পারে। কিভাবে যেতে পারে? ধাক্কা খাওয়ার মাধ্যমে, বা কলিশন হওয়ার মাধ্যমে, বা সংঘর্ষ হওয়ার মাধ্যমে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম কেস ডান। তারপর আমি যদি তোমাকে দ্বিতীয় কেসটা বলি, খেয়াল করে দেখো। দ্বিতীয় কেসে আমি দেখতে পাচ্ছি M1 ভরের বস্তু, সে হচ্ছে U1 একটা আদিবেগ নিয়ে চলছে। M2 ভরের বস্তু, সে হচ্ছে U2 আদিবেগ নিয়ে চলছে। এক্ষেত্রে তাদের চলনটা হচ্ছে একই দিক বরাবর। দ্যাট মিনস তারা পরস্পর বিপরীত দিকে চলছে, তার মানে একই দিক বরাবর চলছে। তো একটা সময় আসলে আমাদের M1 ভরের বস্তু আর M2 ভরের বস্তুটা সংঘর্ষ বাঁধলো। সংঘর্ষ হওয়ার সময় পর্যন্ত তাদের মধ্যে বেগ ছিল U1 এবং U2। দ্যাট মিনস তারা যখন সংঘর্ষ বেঁধেছে তখনও তাদের মধ্যে বেগ কাজ করছিল U1 এবং U2। আবার M1 ভরের বস্তুটা উপরে দেখতে পাচ্ছ যে M2 ভরের বস্তুটাকে ধাক্কা দিয়েছে, তখনও কিন্তু তার মধ্যে U1 পরিমাণ বেগই কাজ করছিল। তো আফটার দ্য সংঘর্ষ, মানে কলিশনের পর, আমাদের দ্বিতীয় ক্ষেত্রে হলো কি, প্রথম বস্তুটা পেছনের দিকে সরে গেল, দ্বিতীয় বস্তুটাও বিপরীত দিকে সরে গেল। তার মানে প্রথম এবং দ্বিতীয় এই দুটো বস্তু পরস্পর বিপরীত দিকে সরে গেছে। এখন এই ক্ষেত্রে তাদের যে বেগটা, সেটা আবার চেঞ্জ হয়ে গেছে। কীরকম হয়েছে? ধরো এটা হয়ে গেছে আমাদের শেষ বেগ V1, আর দ্বিতীয় বস্তুর জন্য বেগ হয়ে গেছে V2। তাহলে দেখতে পাচ্ছ আমাদের এখানে সংঘর্ষ বাঁধার আগে আদিবেগ ছিল, মানে আদিবেগের যেই ভরবেগ সেটা ছিল একরকম, সংঘর্ষের পরে কিন্তু তাদের ভরবেগটা সম্পূর্ণ পরিবর্তন হয়েছে। এবং এক্ষেত্রে আদি ভরবেগের সমষ্টি আর শেষ ভরবেগের সমষ্টি সেম থাকে। দ্যাট মিনস আমি যদি বলি এখানে আমাদের আদি ভরবেগটা ছিল M1 U1, আর এই বস্তুর জন্য আদি ভরবেগ ছিল হচ্ছে M2 U2। এদের সমষ্টি আমি এখানে যা পাবো, সংঘর্ষ বাঁধার পর তাদের যে শেষ ভরবেগের সমষ্টি, দ্যাট মিনস M1 V1, এবং এখানে আমি পাচ্ছি M2 V2, এদের সমষ্টিটা আমি তাই পাবো। তার মানে আমাদের এই টোটালটার মান যদি হয় P, বা ওই সিস্টেমের মানে ভরবেগ, তাহলে এই টোটালটার মান হবে কি আমাদের P, বা ওই টোটাল সিস্টেমের ভরবেগ। এবং তুমি একটু খেয়াল করে দেখো, আমি এখানে ছোট ছোট ব্লক বানিয়েছি। দ্যাট মিনস এটা হচ্ছে একটা ব্লক যেটা হচ্ছে হালকা নীল কালারের, এটা হচ্ছে একটা ব্লক যেটা হচ্ছে কমলা কালারের, এটা হচ্ছে একটা ব্লক, এটা হচ্ছে কি, মানে এটা হচ্ছে আমাদের একটু পিঙ্ক কালারের, আর এটা হচ্ছে কমলা কালারের। প্রত্যেকটা ব্লক আসলে এক একটা সিস্টেমকে নির্দেশ করে, যেটা হচ্ছে আইসোলেটেড সিস্টেম। তার মানে আমি যে দুটো বস্তুর মধ্যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল অ্যাপ্লাই করেছি, বা বলা যায় অ্যাকশন রিয়াকশন বলটা অ্যাপ্লাই করেছি, এটা ইনসাইড দ্য আইসোলেটেড সিস্টেম। আমরা কোনো একটা আইসোলেটেড বা বদ্ধ সিস্টেমের ভিতরে এটা অ্যাপ্লাই করেছি। তার মানে এই সিস্টেমের উপর বাইরে থেকে কোনো বল কাজ করবে না, অথবা যদি বল কাজ করেও সেটা সাম্যাবস্থায় থাকবে। তার মানে এখানে প্রত্যেকটা সিস্টেমের জন্য আমাদের নিট বলের মানটা, বা বাহ্যিক বলের যেই লব্ধিটা, সেটা অবশ্যই শূন্য থাকবে, তবে আমরা এই সিস্টেমটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে দেখতে পাচ্ছি আমাদের এখানে ভরবেগের নিত্যতা সূত্র কাজ করছে, আদি ভরবেগ এবং শেষ ভরবেগের সমষ্টি সমান থাকছে, এবং এক্ষেত্রে কেবলমাত্র ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল কাজ করে, অন্য কোনো বল কিন্তু কাজ করে না।
ওকে, আমরা থার্ড কন্ডিশন দেখি। খেয়াল করো, এখানে আমরা দেখতে পাচ্ছি m1 ভরের বস্তু আছে এবং m2 ভরের বস্তু বসে আছে। এখন তারা একই দিকে যাচ্ছে। দ্যাট মিনস m1টা হচ্ছে u1 পরিমাণ বেগ নিয়ে যাচ্ছে, আদিবেগ, আর এটা হচ্ছে u2 পরিমাণ বেগ নিয়ে যাচ্ছে। মজার বিষয় হচ্ছে এখানে আমাদের u2 পরিমাণ যে বেগটা, এটা আসলে ছোট u1 বেগেচ্ছে। তখন কি করবে, সরাসরি আমাদের u1 বেগটা যেহেতু বড়, u2 বেগটা যেহেতু ছোট, তাহলে m1 ভরের বস্তুটা কিছুক্ষণ পরে এসে m2 ভরের বস্তুটাকে একটা ধাক্কা মারবে। ধাক্কা মারার পর দেখতে পাচ্ছ আমাদের এখন খুবই ইন্টারেস্টিং ঘটনা দেখো। ধাক্কা মারার পর যেটা হয়েছে সেটা হচ্ছে m1 ভরের বস্তু সেটাও সামনে যাচ্ছে, m2 ভরের বস্তু সেটাও সামনে যাচ্ছে, বাট তাদের বেগটা একটু চেঞ্জ হয়ে গেছে। তুমি দেখো আমাদের এখানে m1 ভরের বস্তু শেষ বেগ হচ্ছে v1, m2 ভরের বস্তু শেষ বেগ হচ্ছে v2। তুমি দেখতে পাচ্ছ তীর চিহ্নর দিকে যদি তাকাও, u1 বেগটা কিন্তু বড় ছিল, দেখো এই তীরটা কিন্তু বড় 3 নম্বর কেসে। কিন্তু সংঘর্ষ বাঁধার পর আমি দেখতে পাচ্ছি আমাদের m1 ভরের যে বস্তুটা আছে তার বেগটা ছোট হয়ে গেছে, দ্যাট মিনস এই তীরের লেন্থটা ছোট হয়ে গেছে। আবার এখানে m2 ভরের বস্তুর যে তীরটা ছিল, দ্যাট মিনস u2 বেগ, এটা কিন্তু ছোট ছিল। যখনই সে m1 ভরের বস্তু থেকে একটা ধাক্কা খেয়েছে, তখন আমি দেখতে পাচ্ছি তার বেগটা বড় হয়ে গেছে, দ্যাট মিনস আমাদের এখানে v2 এর যে তীর, এটা কিন্তু বড় হয়ে গেছে। তাহলে এখান থেকে তুমি কি একটা ক্লিয়ার আইডিয়া পাও যে ভরবেগটা আসলে ট্রান্সফার হচ্ছে, বা বলা যায় একটা বস্তু আরেকটা বস্তুকে যখন ধাক্কা দিবে তখন এই ধাক্কার ফলে আমাদের ভরবেগটা জাস্ট ট্রান্সফার হয়ে যাবে বা সরে যাবে। তো এই যে ভরবেগটা জাস্ট ট্রান্সফার হয়ে গেল বা সরে গেল, এটার জন্য আমি বলতে পারি আমাদের এখানে ভরবেগটা কখনোই ধ্বংস হয় না বা সৃষ্টি হয় না, ভরবেগটা কেবলমাত্র ট্রান্সফার হতে পারে। দ্যাট মিনস টোটাল একটা সিস্টেমের মধ্যে ভরবেগ কখনোই বাইরে যায় না, যদি সেটা আইসোলেটেড বা বদ্ধ সিস্টেম হয়ে থাকে। নিজেদের মধ্যে আসলে ভরবেগটা কমিয়ে নেয় অথবা বাড়িয়ে নেয়। তার মানে দুটো বস্তুর মধ্যে যদি সংঘর্ষের আগে একটার ভরবেগ বেশি থাকে, আরেকটা ভরবেগ যদি কম থাকে, সংঘর্ষের পর তারা তাদের এই ভরবেগটাকে শেয়ার করে, যার মাধ্যমে টোটাল সিস্টেমের ওভারঅল ভরবেগটা সেম থাকে, বা বলা যায় ভরবেগের কোনো পরিবর্তন আর থাকে না। এখন এই কনসেপ্টটা তুমি যদি দেখো, তাহলে আমরা এখান থেকে একটা দারুণ জিনিস পেতে পারি। সেটা হচ্ছে কি, আমি তোমাদেরকে একটা অ্যানিমেশন দেখাই। অ্যানিমেশনটা খুবই বিখ্যাত, তোমরা বেশিরভাগ জায়গায় এটা দেখে থাকবে। খেয়াল করে দেখো, আমাদের এখানে পাশাপাশি অনেকগুলো পেন্ডুলামের মতো করে বস্তুগুলোকে ঝুলিয়ে রেখেছি, এবং যখন আমাদের প্রথম বস্তুটা ধাক্কা দিচ্ছে আমাদের দ্বিতীয় বস্তুটাকে, অবশ্যই সে একটা নির্দিষ্ট ভরবেগে ধাক্কা দিবে, এবং এই ধাক্কাটার ফলে আমাদের ভরবেগটা চলে যাবে কোথায়, দ্বিতীয় বস্তুর কাছে। দ্বিতীয় বস্তু থেকে আমাদের ভরবেগটা যাবে তৃতীয় বস্তুর কাছে, এভাবে আস্তে আস্তে চতুর্থ বস্তু হয়ে পঞ্চম বস্তুতে সে ভরবেগটা চলে যাবে। তাহলে আমি একটু দেখাই, দেখো প্রথম বস্তু যখন ধাক্কা দিবে তখন অবশ্যই তার একটা ভরবেগ থাকবে, ধরো mv ভরবেগ। তো mv ভরবেগটা দিয়ে যখন সে দ্বিতীয় বস্তুকে ধাক্কা দিবে, দ্বিতীয়টা তৃতীয়টাকে দিবে, তৃতীয়টা চতুর্থটাকেও দিবে। তার মানে এভাবে করে করে আমাদের mv পরিমাণ ভরবেগটা ট্রান্সফার হবে। বাট যেহেতু আমাদের এখানে প্রত্যেকটা বস্তু একসাথে যুক্ত, ধরো এটা হচ্ছে আমাদের 2 নম্বর বস্তু, এটা হচ্ছে 3 নম্বর বস্তু, এটা হচ্ছে 4 নম্বর বস্তু, তাহলে 2, 3, 4 যেহেতু একসাথে যুক্ত, তারা নড়াচড়া করতে পারবে না। বাট 5 নম্বর বস্তুটার দিকে যদি তাকাও, এটা কিন্তু এখানে ফাঁকা, দ্যাট মিনস 5 নম্বর বস্তুটার এই পাশটা পুরোপুরি খালি। সেজন্য আমাদের 5 নম্বর বস্তুটা এই ভরবেগটা তার শরীরে নিবে, দ্যাট মিনস mv পরিমাণ ভরবেগ, তারপরে সে একটা নির্দিষ্ট দিকে এভাবে উঠে যাবে, দ্যাট মিনস পেন্ডুলামের মতো করে সে উঠে যাবে। তাহলে এটার মেইন রিজনটা হচ্ছে কি, আমাদের প্রথম যে 1 নম্বর বস্তুটা ছিল, এই বস্তুটা তার মধ্যে থাকা ভরবেগটাকে 2, 3, 4 করে করে 5 নম্বর বস্তুটার কাছে ট্রান্সফার করে দিয়েছে, যার ফলে আমাদের 5 নম্বর বস্তুটা যেহেতু একটা প্রান্ত ফাঁকা পেয়েছে বা খালি পেয়েছে, তাই সে ঠিক একইভাবে 1 নম্বর বস্তুর মতো বিপরীত দিকে ছুটে গেছে। তাহলে আমি যদি বলি যে তুমি 1 নম্বর বস্তুটাকে যদি আরেকটু উপরের থেকে ধাক্কা মারতে, তাহলে 5 নম্বর বস্তুটা কিন্তু আরেকটু উপরে উঠতো। তাহলে তুমি যতটুকু পরিমাণ ভরবেগ নিয়ে 1 নম্বর বস্তুটা দিয়ে একটা সংঘর্ষ বাঁধাবে, ঠিক ততটুকু পরিমাণ নিয়ে কিন্তু আমাদের এখানে শেষ বস্তুটা উপরে উঠবে। এখন মজার বিষয় হচ্ছে কি, তুমি যদি এখানে 1 আর 2 দুটো বস্তুকে একসাথে নিয়ে একটা ধাক্কা মারতে, তখন কিন্তু আমাদের 3 নম্বর বস্তুটা শুধুমাত্র স্থির থাকতো, তখন 4 এবং 5 নম্বর বস্তুটা হচ্ছে ধাক্কা খেয়ে উপরে চলে যেত। কেন? কারণ আমি বলেছিলাম যে, আমি বলিনি আসলে, এখন বলছি, প্রত্যেকটা বস্তুর ভর হচ্ছে ধরো সমান, এটাও m, এটাও m, এটাও m, এটাও m। তাহলে প্রত্যেকটা বস্তুর যদি ভর সমান হয় এবং 5 নম্বর বস্তুটার ভর হচ্ছে ধরো m সমান, তাহলে তাই যদি হয়, তাহলে আমি বলতে পারি যদি আমি 1 এবং 2 এই দুইটা বস্তু নিয়ে জোর একটা ধাক্কা দিই, তাহলে 3 নম্বর বস্তুর মধ্যে সেই ভরবেগ দুটো চলে যাবে, এবং ওই দুটো ভরবেগ গিয়ে আমাদের 4 এবং 5 নম্বর বস্তু, এদেরকে তখন এভাবে উপরে উঠিয়ে ফেলবে। তার মানে আমি যখন 1 আর 2 নম্বর বস্তুটাকে নিব, তখন আমাদের টোটাল ভরবেগ কত হবে, 2 × mv, যেহেতু ভর দুটো সমান, তার মানে mv প্লাস mv মানে হচ্ছে কি 2 mv। তাহলে 2 mv নিয়ে তখন 1 আর 2 নম্বর বস্তুটা 3 নম্বর বস্তুটাকে ধাক্কা দিবে, ওই 3 নম্বর বস্তুটা ভরবেগ পাবে 2 mv, এবং ওই ভরবেগটা সে 4 এবং 5 নম্বর বস্তুকে দিয়ে দেবে। তখন আমাদের 4 এবং 5 এই দুটো বস্তু সরাসরি উপরে ওঠা শুরু করবে। তো এটা হচ্ছে আমাদের এখানে মজার অ্যানিমেশন।
এবার ওয়েডিমির পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ, যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি। আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে, যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক ক্লিকে। তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে এই লাইব্রেরি থেকে, যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে। এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো, যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বইগুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি। সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে, যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই, যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই। তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ, যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত পরিমাণ সুযোগ পাচ্ছ, এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য, তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে। আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো। সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে, এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি। তোমরা সেখানে জয়েন করতে পারো। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে facebook.com/oedemy, এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো। গ্রুপের লিঙ্ক হচ্ছে facebook.com/groups/oedemy। তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস। তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে t.me/oedemy। এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে। কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি, কোন কোর্সটা বর্তমানে রানিং আছে, কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে, সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে। তাহলে এখনই জয়েন করে ফেলো t.me/oedemy এখানে গিয়ে। এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি। আমি হচ্ছি ইমতিয়াজ, ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টকডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই, ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি, এবং টকডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। সেই সাথে আমি বিগত 10 বছর ধরে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে, এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি।